একনায়কতন্ত্র বাকশালীর ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ফ্যাসিবাদের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে সংবাদপত্র দলনের ইতিহাস, এবং স্বাধীনতার পর থেকেই আমরা এটা দেখে এসেছি। এবং আজকের যে সেমিনার, সেটাও কিন্তু সংবাদপত্রের যে কালো দিবস, সেটা হয়েছিল 1975 সালের 16 জুন, এবং আমরা সেটাই আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এবং আলোচনার প্রধান কাজটি করে দিয়েছেন আমার বন্ধু, সহকর্মী, সম্পাদক, সাংবাদিক, সুলেখক আমাদের সোহেল ভাই, আমরা যাকে বলি। তো তার যে মূল প্রবন্ধ আমরা আজকে শুনতে পেয়েছি প্রথমেই, সেখানেই মোটামুটি আমাদের বক্তব্য দেয়া হয়ে গেছে। তো এই যে আওয়ামী লীগের সাথে মানুষের অধিকার ছিন্ন করবার যে ইতিহাস, এটা সেই স্বাধীনতার পরবর্তী কাল থেকেই চলছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি। 2017 সালে, তখন আমি সবে জেল থেকে বেরিয়েছি, দ্বিতীয় দফায় জেল খেটে বেরিয়েছি আর কি। তো একটা অনুষ্ঠান হচ্ছিল প্রেস ক্লাবে। তো সেখানে কোনো একটি প্রসঙ্গে আমি শেখ সাহেবের নাতনি এবং শেখ রেহানার কন্যা, যিনি কিছুদিন আগে ইংল্যান্ডের মন্ত্রী ছিলেন, সেই টিউলিপ সম্পর্কে আমি বলেছিলাম কোনো একটি প্রসঙ্গে যে এই যে সংবাদপত্রের প্রতি বা মিডিয়ার প্রতি যে অসহিষ্ণুতা, এটা শেখ পরিবারের জিনের মধ্যে আছে। এটা আমি বলেছিলাম এই কারণে যে শেখ সাহেব সংবাদপত্র ধ্বংস করেছিলেন, তার কন্যা শেখ হাসিনা সংবাদপত্রে মিডিয়াকে কি করেছে আপনারা জানেন, এবং টিউলিপও লন্ডনে একটি পত্রিকার একজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেছিল। তো সেটার প্রসঙ্গেই আমি বলেছিলাম যে শেখ পরিবারে এই জিনের সমস্যা আছে, যারা মুক্ত গণমাধ্যম সহ্য করতে পারে না। তো এটা বলার কারণে আমার বিরুদ্ধে 35টা মামলা হয়েছিল নতুন করে। আগের মামলা তো 100টা ছিলই, সেদিন আরো 35টা মামলা হয়েছিল। এবং এই ধরনের একটা মামলা আমি হাজিরা দিতে গিয়েই কুষ্টিয়াতে আক্রান্ত হয়েছিলাম, সেটা আপনারা সবাই জানেন। এডিটর্স কাউন্সিল, ন্যাশনাল এডিটর্স কাউন্সিল, জাতীয় শব্দটাকে আমি একটু বেশি করে এমফাসিস দিচ্ছি, এবং যে কারণে এই প্রথমবারের মতো আমাদের এডিটর্স কাউন্সিলে ঢাকার বাইরের সম্পাদকরাও কিন্তু এই কাউন্সিলে আছেন। এটা আগে কখনো হয় নাই। এবং আজকে আমরা বক্তব্যই শুরু করেছি ঢাকার বাইরের একজন সম্পাদককে দিয়ে, আমরা ময়মনসিংহের একজন সম্পাদককে তার বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করেছি। আমার মনে হয় এর মধ্য দিয়ে আমাদের মন্ত্রী আমাদের যে এই প্রতিষ্ঠানের চরিত্রটা কিছুটা বুঝতে পারছেন যে আমরা কি উদ্দেশ্যে এটা করেছি। সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমরা মিডিয়ার প্রকৃত স্বাধীনতা চাই। মিডিয়ার প্রকৃত স্বাধীনতা বলতে যে আমার কথাটা আমি বলতে পারবো, আমার মতটা আমি প্রকাশ করতে পারবো। আপনার যদি আমার মত পছন্দ না হয়, তাহলে আপনি লিখে আমার মতের প্রতিবাদ করবেন, আমার কণ্ঠরোধ করবেন না। এটাই আমাদের চাওয়া, এটাই মিডিয়ার প্রকৃত স্বাধীনতা। তো এই স্বাধীনতা যদি করতে হয়, তাহলে আমাদের অন্তত এই ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে। একটু আগে মাননীয় মন্ত্রী বলছিলেন যে রাজনৈতিক দলেরও তো বিভিন্ন আদর্শগত বিভেদ থাকে, সুতরাং সব রাজনৈতিক দল কি এক হয়ে যায়? তারা এক হয় না, এটা হওয়া সম্ভব না। সেইভাবে সব সম্পাদকীয় নীতি কোনোদিনই এক হবে না, কিন্তু কিছু ফান্ডামেন্টাল ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। যেমন যে কথাটা আমি বললাম, আমার মত প্রকাশের স্বাধীনতা, এটাতে আমাদের ঐক্যবদ্ধ হতে কোনো সমস্যা আমি অন্তত দেখতে পাই না। কিন্তু সমস্যা হলো যে ফ্যাসিবাদী আমলে এই জিনিসটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা এক্সাম্পল আমি দিতে চাই, যেটা মাননীয় মন্ত্রীর কাজে লাগবে। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান কাকে করা হয়েছিল আপনাদের মনে আছে? আমরা অনেকেই হয়তো ভুলে গেছি। এমন একজনকে করা হয়েছিল বিচারপতি হিসাবে যার ইমপিচমেন্ট হওয়া উচিত ছিল বাংলাদেশে, নিজামুল হক নাসিম। বিচারপতি নিজামুল হক নাসিমকে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছিল, যার এক ধরনের জুডিশিয়াল পাওয়ার আছে। যে ব্যক্তির ইমপিচমেন্ট হওয়া উচিত ছিল, কারণ তিনি তার ওথ ভঙ্গ করেছিলেন, তার বিচারপতির ওথ ভঙ্গ করেছিলেন, তিনি বিচার চালাতে গিয়ে সেই ব্যক্তিকে
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছিল। তার মানে শেখ হাসিনার সরকার মিডিয়াকে কিভাবে দেখতেন তিনি বা তার সরকার দেখতো, সেটা আমরা এই চেয়ারম্যানের নিয়োগ থেকে আমরা বুঝতে পারি। এই জন্য এই নিয়োগগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি বর্তমান সরকারকে বলবো, নিয়োগগুলো গুরুত্বপূর্ণ, কারণ নিয়োগগুলো মেসেজ দেয় যে সরকার আসলে কি বলতে চাচ্ছে, কি করতে চাচ্ছে। এই কারণেই নিয়োগের ব্যাপারে তারা যেন সতর্ক থাকেন। এটা আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে আমার সাজেশন টু দ্য গভর্নমেন্ট। তো তাহলে ঐক্য আমরা চাই, কিন্তু ঐক্যর একটা পূর্ব শর্ত আছে, সেটা হলো আত্মশুদ্ধি করতে হবে। যারা ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করেছেন তারা যদি ঐক্যে আসতে চান, ঐক্যে আমাদের আপত্তি নাই, কিন্তু তাদের আত্মশুদ্ধি করে আসতে হবে। তাদের বুঝতে হবে যে তারা কি সর্বনাশ দেশে করেছিলেন। আর যারা হত্যাকাণ্ডের সাথে যুক্ত, যারা হত্যাকাণ্ডকে জায়েজ করেছেন, জুলাই বিপ্লবের আমাদের ছেলে মেয়েদের হত্যাকে যারা, গণহত্যাকে যারা জায়েজ করেছেন, তাদেরকে ঐক্যের মধ্যে নেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। তাদের কিন্তু বিচার হতে হবে, দেশের আইনে, ফৌজদারি আইনে তাদের বিচার হতে হবে। সুতরাং তাদের জন্য বলা চলবে না যে সাংবাদিকদের অত্যাচার করা হচ্ছে, কারণ যে সাংবাদিক ক্রিমিনাল অফেন্স করবে তার ক্রিমিনাল আইনে তার বিচার হতে হবে। সুতরাং আমাদেরকে ঐক্যের ক্ষেত্রে হয়তো কিছুটা সতর্কতা অবলম্বন আমাদের করতে হবে, এবং সেটা আমরা সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নেব। আপনারা জানেন, আগেই বলেছি যে এই সংগঠন কোনো কোটারির সংগঠন নয়, এই সংগঠন আপনাদের সবার সংগঠন। এই সংগঠনে সবার সমান অধিকার, সবার কথা বলার অধিকার। আমরা সবাই ইকুয়াল ফুটিং এ থাকতে চাই এই সংগঠনে। আমরা এরকম করতে চাই না যে মিডিয়া মানে 4-5 জন ব্যক্তির চেহারা। মিডিয়া মানে বাংলাদেশে প্রত্যেক সরকারের আমলে 4-5 জন ব্যক্তিকে আমরা দেখবো। মিডিয়া মানে এটা না। মিডিয়া মানে আমরা সবাই। মিডিয়া মানে মফস্বলের মিডিয়া, মিডিয়া মানে ঢাকা শহরের মিডিয়া, চট্টগ্রামের মিডিয়া। এটা আমাদের মনে রাখতে হবে, এবং আমরা ইনশাআল্লাহ এই উদ্দেশ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। এবং আমরা আশা করি বর্তমান সরকার মিডিয়ার স্বাধীনতা যেটা ধ্বংস করে গেছিল শেখ হাসিনা, সেটা ডক্টর ইউনূসের সরকার অনেকাংশেই পুনরুদ্ধার করেছেন। এবং আমি আশা করব যে বর্তমান সরকারও মিডিয়ার স্বাধীনতার ক্ষেত্রে তারা সেটা অব্যাহত রাখবেন। কারণ আরেকটু কারণে আমরা আশাবাদী যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে দেখেছি যে তারা দুজনেই মিডিয়ার প্রতি অত্যন্ত সহনশীল ছিলেন। বিশেষত 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন আমিও সরকারের অংশ ছিলাম, তখন যেভাবে মিডিয়ার অপপ্রচারে সহনশীলতা দেখানো হয়েছে, আমার মনে হয় এটা বাংলাদেশে এক ধরনের ইতিহাস তৈরি করেছে। তো কাজে আমি আশা করি যে বর্তমান বিএনপি সরকার তারা সেই আদর্শ সমুন্নত রাখবেন, এবং আমরা আমাদের যে সম্মিলিত কাজ এটা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এবং কোনো চাপের মুখে আমরা আত্মসমর্পণ করব না। কি বলবো, এই প্রতিশ্রুতি দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের প্রথম অনুষ্ঠানে এভাবে সহযোগিতা করবার জন্য। আপনাদেরকে ধন্যবাদ।